ইউনূসকে নিয়ে মাহাথিরের উচ্ছ্বাস, হাসিনাবিহীন বাংলাদেশে আশা আশঙ্কার হাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এখনও বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন সুষ্ঠু হবে ও নির্বাচন পূর্ববর্তী সময়ের মধ্যেই আশানুরূপ মৌলিক বিষয়গুলোতে ইতিবাচক পরিবর্তন ও সংস্কার সম্পন্ন হবে। যদিও হতাশার সুরও আছে নানা বিষয়ে, বিশেষ করে জুলাই গণহত্যার বিচারের রায় ও এর কার্যকারিতা আদৌ কি ইউনূসের আমলে দেখা সম্ভব হবে, নাকি নির্বাচিত সরকারের ওপর যে তা বর্তাবে? তখন সঠিক ও সুষ্ঠু বিচার হবে তো? এমন নানা আলোচনার প্রসঙ্গ টেনে আশার আলো দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন মাহাথির মোহাম্মদ তার নিজের অভিব্যক্তির কথা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, আমি নিশ্চিত সবাই সাপোর্ট করলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দূরদর্শী নেতার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে একটি গ্রেট কান্ট্রিতে পরিণত হবে। স্থানীয় সময় সোমবার 4 আগস্ট মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ডক্টর মাওলানা সোয়াইব আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এই সাবেক প্রধানমন্ত্রী। মুসলিম উম্মাহ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা ছাড়া আল্লাহ কাউকে কিছু দেন না। আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। মাত্র 11 বছর বয়সী সম্পূর্ণ নির্দোষ অবস্থানে রাকিব হোসেন ঢাকার রাস্তায় দাঁড়িয়েছিলেন। 2024 সালের জুলাইয়ে পুলিশের গুলিতে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে। অভিযোগ, পুলিশই গুলি করেছিল। রাকিব হোসেন ছিলেন 1400 এর বেশি নিহত নারী, পুরুষ ও শিশুর একজন। তারা জুলাই বিপ্লব চলাকালীন প্রাণ হারিয়েছেন। সে সময় বাংলাদেশের সর্বত্র লাখো মানুষ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহে নামে। এই গণ আন্দোলন দমন করতে শেখ হাসিনা ব্যাপক সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করেন। তারা সরাসরি গুলি চালানোর আদেশ পেয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে থাকে। শেষ পর্যন্ত দমন পীড়ন ব্যর্থ হয়। 5 আগস্ট হাসিনাকে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাতে হয়। বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের দিকে মার্চ করে। সেনাবাহিনী তখন তাদের থামাতে অস্বীকৃতি জানায়। গত বছর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক প্রতিবেদনে এসব কথা লিখেছে অনলাইন গার্ডিয়ান। এতে আরও বলা হয়, রাকিব হোসেনের মৃত্যুর 1 বছর পর 3 আগস্ট থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। অভিযোগ, তিনি রাকিব সহ ওই সময় নিহত বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী। মাসের পর মাস তদন্ত শেষে বাংলাদেশের প্রসিকিউশন বিভাগ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে আছে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র, সহিংসতা, নির্যাতন এবং অমানবিক আচরণের আদেশ দানের অভিযোগ। বিচার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর 3 জন বিচারকের সামনে, যে আদালত হাসিনা নিজেই তার শাসনামলে প্রতিষ্ঠা করেছিলেন। তবে বিচারে শেখ হাসিনা নিজে উপস্থিত থাকছেন না। গত আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরানোর জন্য একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ করেছে। এসব অনুরোধ এখনও উপেক্ষিত। দোষী প্রমাণিত হলে হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা আছে। তাই অনেকেই মনে করছেন তিনি স্বেচ্ছায় ফিরে আসবেন না। তিনি কেবল অপরাধ স্বীকার করছি না বলে জানিয়ে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ তার জন্য একজন সরকারি নিয়োজিত আইনজীবী নিয়োগ করেছে এবং বিচার হচ্ছে তার অনুপস্থিতিতেই। বিচার শুরুর আগের দিনগুলোতে হাসিনা ও তার আওয়ামী লীগ দল ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়াকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তারা অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা আনুষ্ঠানিকভাবে কোনো আইনি নোটিশ পাননি।
শুক্রবার এক খোলা চিঠিতে হাসিনা দাবি করেন, তাকে উৎখাতকারী বিক্ষোভ ছিল আমাদের কঠোর সংগ্রামে অর্জিত গণতন্ত্রের প্রতি সহিংস আঘাত, এবং তিনি প্রতিশ্রুতি দেন, অবৈধভাবে দখলকৃত প্রতিষ্ঠানগুলো আমরা পুনরুদ্ধার করব। রাকিব হোসেনের পিতা আবুল খায়ের বলেন, আমি চাই হাসিনাকে ব্যক্তিগতভাবে আদালতের কাঠ গড়ায় দেখতে। তাকে পরিবারগুলোর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে হবে, কিন্তু ভারত তাকে ফেরত দেবে না, সবাই সেটা জানে। ছেলের মৃত্যুর 1 বছর পেরিয়ে আবুল খায়েরের শোক রূপ নিয়েছে হতাশায়। তিনি সন্দেহ প্রকাশ করেন যে ট্রাইব্যুনাল সত্যিকারের বিচার বা দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবে কিনা। হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশে আশাবাদের জোয়ার নামে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারা গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দেয়, কিন্তু গত 1 বছরে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ইউনূস ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সংখ্যালঘুদের উপর আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর আগামী ফেব্রুয়ারিতে দেশে প্রথম নির্বাচন হবে। আবুল খায়ের আশঙ্কা প্রকাশ করেন যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, সবার জানা অতীতে এ ধরনের মামলাগুলো বেশিরভাগ সময় রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হয়েছে। কেবল রাজনীতির খেলা চালিয়ে যেতে বছর বছর ধরে এসব বিচার চলতে থাকে। তবুও তিনি বলেন, বিচার চলা উচিত, অন্তত সত্যকে নথিভুক্ত করার জন্য। তিনি বলেন, আমি তার মুখোমুখি দাঁড়ানো দরকার মনে করি না। সবাই জানে তিনিই আদেশ দিয়েছিলেন, সারা বিশ্ব যেন সেটা জানে। যাদের আত্মীয় স্বজন 2024 সালের জুলাইয়ে নিহত হয়েছেন, তাদের কাছে এই বিচার হলো ন্যায় বিচারের প্রথম ধাপ। হাসিনা প্রশাসনের কিছু উচ্চ পদস্থ মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও অনেকেই পালিয়ে এখনও দেশের বাইরে। বিচার স্বচ্ছ করতে বিচার কার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সংবেদনশীল সাক্ষীদের জবানবন্দির সময় ছাড়া। এটি কেবল শুরু। তদন্তকারীরা হাসিনার 15 বছরের শাসনকালে সংঘটিত আরও অনেক অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা আনতে কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আছে গুম, হত্যাকাণ্ড, নির্যাতন ও ভিন্ন মতাবলম্বীদের বন্দী করা। আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সেপ্টেম্বর থেকে প্রসিকিউশন ও তদন্ত বিভাগ সাক্ষী ও প্রমাণ সংগ্রহে অবিরামভাবে কাজ করছে। তিনি বলেন, এটা খুবই কঠিন কাজ, কারণ প্রমাণ ধ্বংস এবং বিপুল সংখ্যক অপরাধীর জড়িত থাকার বিষয়টি এই মামলাকে আরও জটিল করে তুলেছে। তার ভাষায়, কিছু অভিযুক্ত এখনও ক্ষমতার মধ্যে থাকায় অনেক ভুক্তভোগী ও সাক্ষী এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। তিনি আশাবাদী যে প্রসিকিউশন যথেষ্ট শক্তিশালী মামলা দাঁড় করাতে পেরেছে। প্রধান সাক্ষীদের একজন হবে হাসিনার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন এবং হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার আমলে দুর্বল হয়ে পড়া বিচার ব্যবস্থা কি সত্যিকারের স্বাধীন ও নিরপেক্ষ বিচার করতে পারবে? এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল এখন আন্তর্জাতিক মান অনুযায়ী সংস্কার করছে। এই বিচার ন্যায় বিচার, আইনের শাসন এবং ভুক্তভোগীদের জন্য অত্যন্ত জরুরি। তিনি অর্থাৎ হাসিনা বিচার এড়িয়ে গেলেও ন্যায় বিচার থেকে রেহাই পাবেন না। হাসিনার সরকারের সাবেক জ্যেষ্ঠ মন্ত্রী মোহাম্মদ আরাফাত নিজেও অভিযুক্ত। তিনি ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রহসনের বিচার বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত অভিযোগ প্রত্যাখ্যান করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই ট্রাইব্যুনালকে তার প্রকৃত রূপে চিহ্নিত করে। এটি হচ্ছে রাজনৈতিক বিরোধীদের অপরাধী বানানোর হাতিয়ার এবং বৈধ শাসনকে অপরাধ হিসেবে উপস্থাপনের চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক মোবাশার হাসান অপহরণ ও নির্যাতনের শিকার হয়ে এখন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে গবেষণা করছেন। তিনি বলেন, আদর্শ পরিস্থিতিতে হাসিনার বিচার হেইগের আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া উচিত। ইতিমধ্যে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে আগাম নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু সমালোচকদের মতে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করছে, কারণ আওয়ামী লীগ এখনও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় জয় পাবে বলে আশা করা হচ্ছে। তাদের নেতৃত্ব দীর্ঘ সময় হাসিনার সরকারের দমন পীড়নের শিকার ছিল।
একই সঙ্গে হাসিনার আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামীও ভালো ফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে এখন রাজনীতির মঞ্চে নতুন শক্তিগুলি সক্রিয়। সবচেয়ে আগে নজর পড়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ওপর। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ বিষয়ে বুধবার থেকেই পদক্ষেপ নেওয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে তা ভাষণে বলেছেন। ইউনূসের প্রস্তাবিত পথ সংস্কার, বিচার এবং নির্বাচন। কিন্তু মূল চ্যালেঞ্জটি হচ্ছে এই সব প্রতিশ্রুতি এবং স্বপ্নের মধ্যে ভারসাম্য বজায় রাখা, যেখানে বিপরীতমুখী স্বার্থ ও আদর্শ একসাথে অবস্থান করছে। এই সুযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা গত 15 বছর রাজনৈতিকভাবে কোণঠাসা ছিল, তারা নতুন উদ্যমে নিজেদের সংগঠিত করছে। দলটি ইতিমধ্যে 31 দফা সংস্কার সনদ উপস্থাপন করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করিয়ে দেন, এই সনদ প্রথম 2016 সালেই তারা প্রকাশ করেন। তার দাবি, বিএনপি 1975 সালে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করে এবং 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে। এখন তারা চায় যত দ্রুত সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ থাকা জামায়াত ইসলামীর ঘরোয়া রাজনীতি এখন আবার উন্মুক্ত হয়েছে। তবে তারা আদৌ কতটা গ্রহণযোগ্য হবে সেটি নির্ভর করছে পরবর্তী পদক্ষেপগুলোর ওপর। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত গঠনমূলক রাজনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার পক্ষে এবং তারা চান সহিংসতার বদলে শান্তিপূর্ণ সমাধান আর সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে। 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীরা গঠন করেছে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দলটির নেতাদের বয়স 20 থেকে 30-এর কোঠায় এবং তাদেরকে দেখা হচ্ছে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে। এর নেত্রী তাসলিম জারা এবং নেতা নাহিদ ইসলাম পুরনো রাজনৈতিক ধরনে বিশ্বাসী নন। তারা কাজ চালান অস্থায়ী অফিস থেকে, বৈঠক করেন মার্কেটে, ইউনিয়ন হল কিংবা গ্রামের হাটেও। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press এক ফোঁটা হলুদ নেই।